এই ভিডিওটা আসলে কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না বা কাউকে ছোটো দেখানোর জন্যও না। একজন বাংলাদেশি দেখলাম যে আফ্রিকার একটা দেশ কেনিয়াতে আসেন অ্যান্ড উনি কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটা ব্লগ করেন। ব্লগটার টাইটেল ছিল অনেকটা এরকম, সন্ত্রাসীদের হাতে বিপদে পড়লো বাংলাদেশি, সব থেকে ভয়ানক দেশ, ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি। তো উনি বলতেছেন যে বিপদে পড়ছেন সন্ত্রাসীদের হাতে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশ হচ্ছে এটা। দেখার পর আমার কাছে মনে হলো যে এখানে যথেষ্ট না, মোর দেন এনাফ অ্যান্ড হিউজ পরিমাণে বলতে পারেন পুরো ভিডিওটাই মিসলিডিং। আমি প্রথমে একটা অনুরোধ করব যে অতিথি পাখি হয়ে আপনি আফ্রিকায় এসে বাংলাদেশ সহ বিশ্বের মানুষকে আপনি আফ্রিকা চেনাবেন না। এটা শুধু আফ্রিকা বলো না, আপনি যেখানেই যাচ্ছেন একটা জায়গা বা একটা দেশ যখন আপনি মানুষকে চিনাতে যাবেন তখন অ্যাটলিস্ট ওই দেশটাতে আপনার সময় দিতে হবে। আপনার নিজেকে আগে ওখানে তাদের সাথে ব্লেন্ড করে তাদেরকে আগে চিনে নিতে হবে, দেন আপনি বাকি 5টা মানুষকে চিনাতে পারবেন। যদি বলেন যে কক্সবাজার কীভাবে যাই জায়গাটা চিনাবো, হ্যাঁ ইটস ওকে, আপনি কিছু ছাড়াই জাস্ট বাস স্টেশনে গিয়ে দেখতে পেলেন বন্ধুরা আমি টিকিট নিলাম, এই গাড়িতে উঠলাম, এখানে পৌঁছাইলাম, এটাই কক্সবাজার, এটা এভাবে আপনি চিনাতে পারেন। কিন্তু একটা জাতিকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন বিশ্বের মানুষের সামনে, অ্যান্ড একটা দেশকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, আপনাকে ওই দেশ, জাতি, মানুষের নেচার, হিউম্যান সাইকোলজি এবং থট প্রসেস নিয়ে আপনার অ্যাটলিস্ট মিনিমাম ধারণা আই থিঙ্ক দ্যাট আপনার থাকা উচিত। তারপরে গিয়ে আপনি মানুষকে চিনাতে পারবেন অ্যাটলিস্ট, আমার যতটুকু মনে হয়। এই যে চ্যানেলটা, ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি, ওনার ভিডিও মাঝে মধ্যে আমি দেখি। উনি একজন খুবই ধর্মপ্রিয়, খুবই জ্ঞানী একজন ব্যক্তি। তো বিভিন্ন ধর্মীয় ঐতিহাসিক প্লেসগুলোতে গিয়ে উনি ভিডিও বানায়, মানুষকে ইসলামের ঐতিহাসিক প্লেসগুলো দেখান। তো সেই থেকে ওনার প্রতি একটা রেসপেক্ট আমার তখন থেকেই ছিল অ্যান্ড এখনও আছে। বাট ওনার মতো একজন মানুষের কাছ থেকে এইভাবে এরকম কিছু বিষয় আসলে আশা করা যায় না। বিষয়টা হয়তো বা আপনারা খুবই সিম্পলে নিতে পারেন, হ্যাঁ হয়তো বা একটু ভিউ পাওয়ার জন্য একটু টাইটেলটা এভাবে দিচ্ছে, নো ইউ ক্যানট ডু দিস। এটা টোটালি ইনজাস্টিস অ্যান্ড টোটালি অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ টু এ নেশন অ্যান্ড টু এ ল্যান্ড। এটা খুবই মারাত্মক একটা বিষয়। এই ভিডিওটা শুরুটা হয় কীভাবে আপনাদেরকে যদি একটু দেখায়। এখানে আসার আগে সবাই আমাকে বারবার সচেতন করেছিল, সবাই আমাকে মানা করেছিল নাইরোবিতে আসতে না, কারণ এখানে কেউই নিরাপদ না। কারণ এখানে প্রতিটা সেকেন্ডে হচ্ছে রবারি, স্মাগলিং, খুন, ডাকাতি, মাদক সেবন, এমনকি অপহরণও। এটা কোনো ডকুমেন্টারি না। ওনাকে নাইরোবিতে আসতে নিষেধ করছেন সকলেই, কারণ ওইখানে কেউই নিরাপদ না। প্রতিটা সেকেন্ডে ওইখানে মানে কি হচ্ছে, খুন, গুম, সন্ত্রাসী এগুলো হচ্ছে প্রতিটা সেকেন্ডে, কেউই নিরাপদ না। অথচ জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা ইউএন ট্যুরিজমের পরিসংখ্যান মতে কেনিয়া হলো আফ্রিকা মহাদেশের টপ 10 মোস্ট ভিজিটেড কান্ট্রিগুলোর একটি। বাই দ্য ওয়ে, এটাই সেই কেনিয়া যেই কেনিয়াতে আমি আজ থেকে 7-8 মাস আগে মেবি এক সপ্তাহ ছিলাম। অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বর পুরো মাসটায় আমি কেনিয়াতে ছিলাম। বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি অ্যান্ড কেনিয়া থেকে বের হয়ে আমি ডিসেম্বর 1 তারিখে উগান্ডায় আসি ল্যান্ড বর্ডার দিয়ে। তো বলা যায় আমি 2বার কেনিয়া ভিজিট করি, প্রথমবার 1 সপ্তাহ এবং দ্বিতীয়বার 1 মাস। আমি আলহামদুলিল্লাহ নিরাপদ ছিলাম। ওইখানে বাংলাদেশে বসবাস করে প্রায় 200-300 বা 300-400 বাংলাদেশে বসবাস করে কেনিয়া দেশটাতে, যাদের বেশিরভাগই নাইরোবিতে। আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে আছে, কেউই কোনো ধরনের এরকম এই যে সন্ত্রাসী বা এই সেই বিষয়গুলোতে শিকার হননি আলহামদুলিল্লাহ। আর কেনিয়ার আরেকটা শহর আছে মোম্বাসা, ওইখানে 1000 কোটি টাকার ব্যবসা করতেছে বাংলাদেশের, কোনো দিন পকেট মারের শিকারও হয় নাই। সেরকম একটা দেশ, বলছে কেউই নিরাপদ না। ভিডিওর শুরুতে আপনি যে রিপোর্টটা দিলেন, মানে জাস্ট স্ক্রিনশট আপনি দিয়ে দিলেন আর মানুষ আপনাকে ভাবছে যে হ্যাঁ সে খুব গবেষণা করে এই ভিডিওটা বানাইছে। এইখানে কোথাও আমি ক্রাইম রেট শব্দটা দেখছি, প্রতিটা সেকেন্ডে যে এখানে ক্রাইম হয় এই কথাটা এখানে একটা বারের জন্য কোথাও উল্লেখ নেই। এখানে লেখা আছে সোয়ারিং ক্রাইম রেটস ইন কেনিয়া in Kenyan capital Nairobi has put the city on the UN list of the world's hardship and security classification, the United Nations has said. The UN International Civil Service Commission, which regulated the condition of services for the international body's employees, has downgraded Nairobi from B to C station, the Daily Nation newspaper reported Saturday. মানে কি বুঝাইলেন আপনি এটা দিয়ে? প্রতি সেকেন্ডে এখানে মানুষ খুন হচ্ছে, প্রতি সেকেন্ডে মানুষ গুম হচ্ছে, কেউই নিরাপদ না এখানে, কেউ মানুষ গেলে মারা যাবে। আপনি হোয়াট ম্যান, আপনি একজন এডুকেটেড পারসন। আচ্ছা আরেকটা দিলেন, নাইরোবি র্যাঙ্কড 9th উইথ হাইয়েস্ট ক্রাইম ইন্ডেক্স। আচ্ছা, নাইরোবি হ্যাজ বিন র্যাঙ্কড 9th অ্যামং দ্য টপ আফ্রিকান সিটিজ উইথ হাইয়েস্ট ক্রাইম ইন্ডেক্স অ্যাট দ্য স্টেট অফ 2024।
এইখানে বলা হচ্ছে আফ্রিকা মহাদেশের যে ৫৪টা দেশ আছে সেই ৫৪টা দেশের পরিসংখ্যানের মধ্যে কেনিয়া হচ্ছে ৯ নাম্বার। আর আপনি যে টাইটেলটা দিয়েছেন সেখানে আপনি বলেছেন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক একটা দেশ। মানে বিষয়টা অনেকটা এরকম, আমি যখন একটা স্ক্রিনশট যখন অ্যাড করে দিব যেখানে কিছু লেখা আছে, মানুষ এত দেখার সময় কই পজ করে, মানুষ বলবে না খুব স্টাডি করে খুব গবেষণা করে এই ভিডিওটা বানিয়েছেন, যেটা বলতেছে সত্যি বলতেছে। বাট এই আফ্রিকার কেনিয়াতে ২-৩০০ মানুষ বসবাস করে বাংলাদেশি, বিদেশি অন্যদের বাদ দিয়ে বাংলাদেশি, যারা এই কেনিয়াকে চিনেন, এই নাইরোবিকে চিনেন। আমি একজন ডাক্তারকে চিনি, একজন ডেন্টিস্ট, উনি ১৬ বছর ধরে এই নাইরোবিতে আছেন। ১৬ বছর ধরে উনি নাইরোবিতে আছেন, আলহামদুলিল্লাহ খুব সেফ আছেন, খুব ভালোভাবে আছেন। আরেকজনকে আমি চিনি যিনি ১৪ বছর ধরে মোম্বাসায় আছেন, উনি আলহামদুলিল্লাহ হাজার কোটি টাকার ব্যবসা করতেছেন, খুব ভালো আছে। তারপর দেখি আরও কী কী আছে, আমি প্রত্যেকটা বিষয় এখানে রেসপন্স করব। নাইরোবিতে এটাই আমার আসল অভিজ্ঞতা, কোনো ফিল্টার না, কোনো মিথ্যা না। আমি এমডি ওয়াকিফ হোসেন, আজকে আপনাদেরকে এখানে একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স এমন এই জায়গাটাতে গিয়ে, আর ওই জায়গাটাই এমন, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। আপনারা যারা বিষয়টা একটু ডিপলি ভাববেন, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। একটা রাস্তাটা শুকনো, আরেকজন এসে পিছলা খাইছেন। রাস্তাটা কি যে পিছলা খাওয়ার রাস্তা সেটা কিন্তু না, উনি কোনো না কোনোভাবে পিছলা খাইছেন, তো ওইটা ওনার অভিজ্ঞতা। এটা কিন্তু উঠুন যে বাঁকা তা কিন্তু নয়। আমার অভিজ্ঞতা এটা, আর পুরো দেশটাই এইটা, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি দুটাকে মিলিয়ে ফেললেন প্রথমেই। তার পাশাপাশি এখানে কিন্তু প্রতিদিনই অলমোস্ট আপনার প্রোটেস্ট হয়, আর এই প্রোটেস্টের রিজন গুলো খুবই অবাক। অলমোস্ট প্রতিদিন এখানে প্রোটেস্ট হয়। আমি গতবার যে ৭ দিন ছিলাম কোনো প্রোটেস্ট আমি দেখি নাই। নাইরোবিতে ছিলাম ৫ দিন, ৭ দিনের মধ্যে। এবারে আমি নাইরোবি ছিলাম প্রায় ৮-১০ দিন। মানে টোটাল এই যে ১ মাস ৭ দিনের আমার যে ২ বারের সফর, কোনো দিন আমি একদিনের জন্য প্রোটেস্ট দেখিনি। তো অলমোস্ট প্রতিদিন যেটা বলে সেটা তখন বলতে পারেন আপনি যখন গিয়ে এখানে গত ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিনই যখন হয়, তখন আপনি অলমোস্ট ওয়ার্ডটা ইউজ করতে পারেন বা প্রতিদিনটা বলতে পারেন। কিন্তু আমি এই যে ১ মাস ৭ দিন ছিলাম, কোনো দিন আমি প্রোটেস্ট দেখিনি। নাইরোবিতে আসতে না আসতেই প্রথম দিনই একটা বিরাট গ্যাঞ্জামে পড়লাম। আমি যেদিন গিয়েছিলাম ওই দিন কেনিয়ার প্রাইম মিনিস্টার মারা যায়, আর এর ফায়দা নিয়ে নাইরোবির যত চোর, ডাকাত, স্মাগলার আছে তারা রাস্তায় দলে দলে বের হয় আর দোকানপাট লুট করে নেয়। ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে হোটেলের সবাই আমাকে বলছিল আজকে হোটেল থেকে বেরই হতে না। হোয়াট ননসেন্স ভাই! এখানে আমি যখন একটা পাবলিক ইভেন্ট যখন আমি মেনশন করব, তখন আই মাস্ট মেনশন দ্য ডেট, এটা কখন হয়েছে। না হয় আমি বুশকে যে জুতা মেরেছিল ওই জুতা মারার ভিডিও এখন আমি পাবলিশ করা মানে হচ্ছে এটা মানুষকে মিসলিড করা আর মানুষকে গুজবের মতো করে ব্যাপার করা। আমি যখন একটা পাবলিক ইনসিডেন্ট বা বড়সড় কোনো ইনসিডেন্ট বা গ্যাদারিং বা এমন কোনো বিষয়, পলিটিক্যাল ইস্যু, এটা এই টাইপের বিষয়গুলো যখন আমি মেনশন করব, ইউ মাস্ট মেনশন দ্য ডেট। এখন আপনি ভিডিওটা আপলোড করেছেন ডিসেম্বর মাসে প্রায় মাঝামাঝি বা শেষের দিকে এসে। এই ভিডিওতে যে বলা হচ্ছে কেনিয়ার প্রধানমন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এমন আন্দোলন, লুটপাট, সন্ত্রাসী হামলা, এরকম কোনো খবরের সত্যতা পাওয়া যায়নি। সত্যতা এটাই পাওয়া যায় যে সর্বশেষ ২০১০ সালের সংবিধান অনুযায়ী কেনিয়াতে প্রধানমন্ত্রীর পদটাই বিলুপ্ত হয়। ২০০৮ সালে যেই সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে, ২০১৩ সালে তার ক্ষমতার মেয়াদকাল শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত কেনিয়াতে কোনো প্রধানমন্ত্রীর পদ নেই। তো আমি একটু ঘেঁটে দেখার চেষ্টা করলাম যে সাবেক কোনো প্রধানমন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এমন কিছু হলো কিনা। পরে দেখলাম যে সাবেক একজন প্রধানমন্ত্রী ২০২৫ সালের অক্টোবর মাসে তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে এমন কোনো সন্ত্রাসী হামলা বা লুটপাটের ঘটনা ঘটেনি। লুটপাটের যে ঘটনাটা শোনা যায় সেটা জুন-জুলাই মাসের দিকে এই ২০২৫ সালে, যেটার কেন্দ্র ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। যেখানে বলা হচ্ছে একজন ব্লগার পুলিশ হেফাজতে মৃত্যুর কারণে তার এই ঘটনাকে কেন্দ্র করে বড়সড় ম্যাসাকার হয়, যেখানে লুটপাট, আন্দোলন বা হামলা সংঘর্ষটা হয়ে থাকে। কিন্তু এই ভিডিওতে যেভাবে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এমন সন্ত্রাসী হামলার মতো ঘটনা এই কেনিয়ার ইতিহাসে সম্প্রতি সময়ে জানা যায়নি। তবে এই ভিডিওতে দেখানো আন্দোলন বা ঘটনাটিকে অস্বীকার করা হচ্ছে না, কিন্তু ঘটনা এবং প্রেক্ষাপট আর সময় এই তিনটার যে উল্লেখ এখানে আছে সেটা বিভ্রান্তিকর। মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। অধিকার আদায়ের আন্দোলনকে সন্ত্রাসী হামলা বা লুটপাট ছিনতাইকারীদের আন্দোলন বলে এখানে দেখানো হচ্ছে, আর এভাবে একটা জাতিকে বিশ্বের মানুষের কাছে সম্পূর্ণ ভুলভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এর
ফায়দা নিয়ে নাইরোবির যত চোর ডাকাত স্মাগলার আছে তারা রাস্তায় দলে দলে বের হয়। মানে যত চোর ডাকাত স্মাগলার, তার মানে যারাই মিছিল করতেছে, আন্দোলন করতেছে, সবাই কি চোর ডাকাত স্মাগলার? হোয়াট ডু ইউ মিন ব্রাদার? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের যে 5ই আগস্ট যারা আন্দোলন করেছিল, রাস্তায় যারা নেমেছিল, তারা কি সবাই চোর ডাকাত বা বাটফার বা সন্ত্রাস? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন বাংলাদেশে যে রাস্তায় জনসাধারণ, আপামর জনসাধারণ যে রাস্তায় নেমেছিল, ওসমান হাদির যে মৃত্যু হয়, এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, ওসমান হাদিকে যে খুন করা হয়, এটাকে কেন্দ্র করে যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসে, তাদের ক্ষোভটা যখন সরকারি বেসরকারি পাবলিক বা প্রপার্টিসগুলোতে যখন এই ক্ষোভটা প্রকাশ করতেছিল, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে সকলেই চোর ডাকাত বাটফার সন্ত্রাস? ডু ইউ মিন দ্যাট? এইখানে আমি যখন ChatGPT ঘাঁটতে যাই তখন পাই কেনিয়াতে, বিশেষ করে রিসেন্টলি এই জিনিসটা দেখা যায় যে জেনজি, যেটা আমাদের দেশের, যে জেনজি একটা সরকার পতন করলো, সেরকম কেনিয়াতেও জেনজির উৎপত্তি। আর এই জেনজিরা অন্যায় অত্যাচার তাদের অধিকার নিয়ে রাস্তায় নামে। আফ্রিকা মহাদেশে খুব কম দেখা যায় এটা, যারা নাকি সরকার বিরুদ্ধে রাস্তায় নামে, এটা খুবই কম। কিন্তু এই কেনিয়ান জনসংখ্যা বা কেনিয়ানরাই হচ্ছে তাদের কি বলে, তাদের দাবি, তাদের অধিকার, তাদের আদায় করার জন্য মানে সোচ্চার। সো আপনি তাদেরকে বলবেন চোর ডাকাত সন্ত্রাস বাটপার? হোয়াট ননসেন্স ভাই! বাংলাদেশে কি দোকানপাট লুট হয় নাই? হয়েছে তো। তো যারা লুট করছে তাদের জন্য কি আপনি পুরো রাস্তার যত মানুষ আছে সবাইকে আপনি বলবেন দলে দলে চোর ডাকাত বা সন্ত্রাসরা রাস্তায় নেমে আসছে আন্দোলন করতে গিয়ে? ইটস এ পলিটিক্যাল ইস্যু ব্রাদার। শুরু করে হোটেলের সবাই আমাকে বলছিল আজকে হোটেল থেকে বেরই হতে না, কিন্তু আমি তো হোটেলে বসে থাকার জন্য কেনিয়াতে আসিনি। আপনাকে অবশ্যই বলবে, আপনি একজন বিদেশি হিসেবে আপনি আসছেন, তাদের দেশে আন্দোলন হচ্ছে, একটা দিন মিছিল হচ্ছে, কর্মসূচি চলতেছে, আপনাকে হোটেলের যে স্টাফ তারা যে বললো বের না হতে, এটা আপনার প্রতি ভালোবাসা, মায়া এবং দায়িত্ববোধ থেকে আপনাকে বের হতে নিষেধ করেছেন। কিন্তু আপনি ঠিক ওইখানে গেলেন, গিয়ে আপনার চোখে সকল শুধু চোর ডাকাত বাদ পাড়াই পড়ছিল, চোখে আর কেউ পড়ে নাই। তা আপনি পুরো দেশটাকে যে আপনি এভাবে ট্যাগিং করলেন, আর ওই দেশের মানুষরাই তো আপনাকে আশ্রয় দিয়েছিল দেখলাম। আচ্ছা, ওইটা আসতেছে সামনে। একটু পর পর বিশাল বড় ছিনতাইকারীরা গ্রুপ করে আসে আর জঙ্গলিদের মতো চিৎকার করে, যেটা শুনেই অনেক ভয় লাগছিল। হোয়াট ডু ইউ মিন ব্রাদার? জঙ্গলিদের মতো? ছিনতাইকারীদের গ্রুপ আসতেছে, এসে জঙ্গলিদের মতো চিৎকার করতেছে। আফ্রিকার একটা কমন ফ্যাক্ট হচ্ছে, আপনার 10,000 মানুষ যখন রাস্তায় নামবে, ওইখান থেকে 500 বা 1,000 মানুষ যারা নাকি ববঘুরে টাইপের মানুষ, তারা ছিনতাইয়ের কাজে লেগে যায়। একসাথে যখন এতগুলো পাবলিক গ্যাদার হয়, এরকম একটা ক্রাউড যখন হয়, তখন 5 থেকে 10% মানুষ তাদের ইন্টেনশনই থাকে হচ্ছে এরকম লুটপাট করবে দোকানপাট এই ফাঁকটার মধ্যে, কারণ তখন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সবাই থাকে যে যার যার মতো, যার দান দেয়। এই ফাঁকে এই 5% বা 10% মানুষ যারা আন্দোলনকারী সে যে এসে এই কাজগুলো করে। কিন্তু ইউ ক্যান নট টেক মোর 90% পিপল। আপনি আর বাকি 90% মানুষকে একই কাতার আপনি দাঁড় করাতে পারেন না। সন্ত্রাস বলতেছেন আপনি, আর বলছেন জঙ্গলিদের মতো চিৎকার করতেছে। মানে আপনার ভাষা যদি কেউ না বুঝে তাহলে আপনি জঙ্গলি। মানে আপনি যখন রাস্তা দিয়ে গান গেয়ে গিয়ে হাঁটবেন বিদেশের মাটিতে, আপনার এই গানের ভাষা যখন কেউ বুঝবে না তাহলে আপনি জঙ্গলি। মানে মিছিলের ভাষা আপনি বুঝতেছেন না, তাই তারা আপনার কাছে জঙ্গলি। তখনই পাশের একটা দোকানদার আমাদের দূর থেকে ডেকে বলছিল তার দোকানে আশ্রয় নিতে। আশ্রয় দিচ্ছে তাকে। তাই আমরা জলদি করে তার দোকানে ঢুকে পড়ি। দেখেন, তারা কিন্তু এই যে মানুষ হত্যা করতেছে, দেখেন কি দিয়ে। আমাদের দেশে তো অ্যাটলিস্ট আবু সাইদের হাতে ছিল একটা লাঠি, চিকন হোক বা মোটা একটা লাঠি ছিল আমাদের দেশে। আর যে আবু সাইদ যে শহীদ হলো, তার হাতে ছিল লাঠি। আর এদের হাতে কি দেখেন, এদের হাতে লাঠিও না, গাছের ডাল একদম আগা, একটা ডাল থাকে না, গাছের ডালের একদম আগাটা থাকে না, পাতা সুদ্ধা, ওইটা। এরাই হচ্ছে সন্ত্রাসী। দেখেন, এরাই হচ্ছে সন্ত্রাসী, যে সন্ত্রাসীর হামলায় শিকার হইল আমাদের বাংলাদেশের এই ভদ্রলোক। এরাই হচ্ছে সন্ত্রাসী, আর এগুলাই হচ্ছে তাদের অস্ত্র। মৃত্যুর শোক পালন করছে, বাট এগুলা জাস্ট তাদের বাহানা। তারা কেনিয়ার সব থেকে ডেঞ্জারাস এলাকার মানুষ। তারা রাস্তায় নেমে এমন উশৃঙ্খলতা তৈরি করে, আর রাস্তায় যাকে পায় তাকেই ধরে মারধর করে তার থেকে সব নিয়ে যায়। আমার কথা হচ্ছে, তারা সকলেই এই কাজটা করে, যাকে পায় তাকেই ধরে মারধর করে, যা আছে সব নিয়ে যায়। কই, তাদের সামনে তো অনেক মানুষ হাঁটাচলা করছে। এই যে গ্রিলটা, যে গ্রিলের ওই পাশে আপনি আছেন, ওই গ্রিলটা টপকাইয়া তো আসতে পারতো। মানে ওখানে মানুষ থাকে না? আমার একটা প্রশ্ন হচ্ছে, এই শহরটাতে বা এই ইয়াটাতে মানুষ থাকে না? শুধু কি তারাই থাকে? আমার এটা প্রশ্ন।
দোজ বয়স আর লুকিং ফর পিপল লাইক ইউ। তারা বলতেছে ওরা আপনার মতো মানুষ খুঁজতেছে, কারণ কারণ আপনি বিদেশি, আপনার কাছে টাকা পয়সা থাকবে এর জন্য। তো এরপরে গিয়ে আবার বলছে তো রব তো রব এরপর বললো তাদের মেইন টার্গেট আমাদের মতো ফরেনার। এরপরে আরেকজনে বললো যে আর নট অনলি ইউ বাট উই অলসো গেট রোভড সামটাইম, মানে স্থানীয়দেরকেও তারা এরকম করে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আচ্ছা একটা শেষ করে আমি তারপর বিষয়টা করবো। আমি জাস্ট এখানে আপনার মিসলিডিং ইনফরমেশনগুলোকে আমি হাইলাইট করতেছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি যে জায়গাটাতে গেছেন ওই জায়গাটাতে এই যে জুতা জুতা শো সাইন করতেছে এখানে, তার কাছে আমি নিজেও একবার শো সাইন করছি, আরও দুইজন গেস্ট নিয়ে গেছিলাম, ওনাদেরকেও করছি। বাই দ্য ওয়ে, এখন সামারিতে আসি। এই যে জায়গাটাতে উনি করতেছেন এটাকে বলা হয় নাইরোবির সিটি সেন্টার। আর সিটি সেন্টার কেন্দ্রিক সব কিছুই হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা সিটি সেন্টার কেন্দ্রিক। উনি ওই সিটি সেন্টারটাতে ভিজিট করে আসছেন। আর এই সেই সিটি সেন্টার যেখানে আমি 2বার গিয়েছি, খুব ভালো সময় আমি নিজেও কাটিয়েছি এবং ইউএসএ থেকে আসা আমার 2জন গেস্টকেও কাটানোর ব্যবস্থা করে দিয়েছি। এটাই সেই সিটি সেন্টার, এটাই সেই নাইরোবি, এটাই সেই কেনিয়া, যেখানে মানুষ 1 সেকেন্ডও নিরাপদ না। ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি। নো, এই কেনিয়াতে আমিও গিয়েছিলাম, আমিও ছিলাম। মানুষ অমায়িক, আলহামদুলিল্লাহ। You're very welcome to Kenya. Thank you Please so come to Kenya. Habibi, come to Kenya. হাকুনা বাটাটা। Hakuna Matata. Okay. থ্যাংক ইউ সো মাচ। Greet them, greet them. Greet them, greet them. Hi guys, manze. This is Kenya. This is Kenya, Kenya. Nairobi, Kenya. Nairobi, Kenya. What's your name? My name is Maina. Mainal. Yeah. Mainal. Maina. Okay, nice Yeah, name. yeah. What's going on here? We are dancing. Dancing. Looking for followers. It's called talent. You guys are showing talent to the world. Yeah. Okay. Me and you. You also. Okay. What is your name? Hussein. Hussein. Yeah. Are you a Muslim? Yeah, I'm a Mashallah, Muslim. mashallah. Yeah. ওকে, থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ খায়ের। হ্যালো, আমরা এই জায়গাটাতে খুবই উপভোগ করলাম, অনেক ভালো একটা সময় আমরা এখানে কাটালাম। 100 জনের সাথে মিশবেন, আপনি 5 জনকে খারাপ পাবেন। আপনাদের মধ্যে যদি কেউ কেনিয়া ভিজিট করে থাকেন, নাইরোবি যদি কেউ ভিজিট করে থাকেন, আপনার কি এক্সপিরিয়েন্স মনে হয়েছে আপনি কমেন্ট করে জানাবেন। এটাই কি আসলে কেনিয়া? কেনিয়া তো এটা না। কেনিয়ার 365 দিনের 5 দিনকে দিয়ে আপনি 360 দিন জাজ করাবেন মানুষকে, এটা টোটালি ইনজাস্টিস টু এ নেশন। এটা খুবই সিরিয়াস বিষয়। আপনি আন্দোলনকারী, তাদের অধিকারের জন্য যারা লড়তেছে, ওদের মধ্যে 5 জন, 100 জনের মধ্যে যে 5 জন দোকান লুটপাট করতেছে, আপনি বাকি 95 জনকেও আপনি সন্ত্রাসী বলতে পারেন না, সন্ত্রাসী বলে আপনি আখ্যা দিতে পারেন না। সো এই জন্য বারবার আমি বলছিলাম যে অতিথি পাখি হয়ে আপনি আফ্রিকায় আসবেন, এসে আপনি বিশ্বের মানুষকে আফ্রিকা চেনাবেন। ইটস নট ওকে। ইউ মাস্ট স্টাডি, ইউ মাস্ট টক উইথ রিপোর্ট দিস স্ক্রিনশট। আর কেউই নাই আপনার এই বিষয়গুলো ক্লারিফাই করার মতো পৃথিবীতে, আর কোনো কেউই নাই। আপনি যেটা বলবেন মানুষ মেনে নেবে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকে মানুষ রেসপেক্ট করে। আমি পার্সোনালি রেসপেক্ট করি, এখনও করি। রেসপেক্টের জায়গা থেকে আমি দেখি এবং লাখো মানুষ আপনাকে রেসপেক্টের জায়গা থেকে দেখে। সেই জায়গাটা নষ্ট করবেন না এরকম মিসলিডিং ইনফরমেশন দিয়ে, মানুষকে বিভ্রান্তিকর, মিথ্যা এবং বানোয়ার সব টাইটেল দিয়ে মানুষকে মিসলিড করবেন না। এই ইনফরমেশনগুলো ভেরিফাই করার মতো, ক্লারিফাই করার মতো বা হাইলাইট করার মতো মানুষ বাংলাদেশি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আছে। পুরো আফ্রিকা মহাদেশ হিসাব করলে প্রায় 1 মিলিয়নেরও বেশি বাংলাদেশি আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে বসবাস করে। আমি কি এতক্ষণ সাফাই গাইলাম তাইলে কেনিয়া কি খুব নিরাপদ দেশ, খুব এরকম না? আমার কথা হচ্ছে, সন্ধ্যাকে আমি রাত বলবো না, সকালকে আমি দুপুর বলবো না। যেটা সকাল সেটা সকাল, যেটা দুপুর সেটা দুপুর। ওয়ার্ল্ডস মোস্ট না, যেটা না সেটা না, আপনি সেটা বলবেন না।